আমরা সবাই জানি 64টি জেলা নিয়ে বাংলাদেশ গঠিত। সেই 64টা জেলার কথা অবশ্য আজকে আমরা বলবো না, আমরা বলছি সেই 64টা দেশের কথা। অর্থাৎ 2038 বিশ্বকাপে যে 64টা দেশ নিয়ে আয়োজনের কথা ভাবা হচ্ছে, সেটা যুক্তরাষ্ট্র প্রস্তাবও দিয়েছে। হবে কিনা জানি না, কিন্তু সেই 2038 সালে মানে এখন থেকে ঠিক 12 বছর পর সেই 64টা দেশের মধ্যে কি বাংলাদেশ থাকতে পারবে? বিশ্বকাপের সেই আমেজের কথা, যে উৎসব উন্মাদনার কথা বাংলাদেশে হয়, সেই মাঠের বাইরের ঘটনা, মাঠে কি আমরা খেলতে পারবো? সেই নিয়ে আজকে আমাদের স্যাটারডে স্পোর্টসে কথা বলতে চাই। অবশ্যই বিশ্বকাপ উন্মাদনার কথা তো থাকবেই। এই নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম। আর ধন্যবাদ আপনাকে এখানে আসবার জন্য, আবারও পেয়েছি ফুটবল বিশ্বকাপ সম্ভবত প্রথমবার আপনার সঙ্গে পেয়েছি, এবং কথা হবে আপনার সাথে বিশ্বকাপ নিয়ে। এবং যে ট্যাগলাইন আছে সেটা নিশ্চয়ই আপনি পারফেক্ট মানুষ অ্যান্সার দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আছেন, কথা হচ্ছে প্রায় নিয়মিত, নুরুজ্জামান নয়ন ভাইকে, গোলরক্ষক কোচ বাংলাদেশ। একই সঙ্গে তিনি গোলকিপিং সাথে কোচিং নিয়ে অনেক জায়গায় পড়াশোনা করছেন দেশের বাইরে। দুজনকে স্বাগত জানাচ্ছি। বিষয়টা নিয়ে একটু কথা বলি, যে আপনি জানেন যে বাংলাদেশের যে ফুটবলের উন্মাদনা ফিফাও রিকগনাইজ করে, তার প্রত্যেকটা ছবিতে বাংলাদেশে কোনো না কোনো ছবি থাকে। ইভেন আমরা যে গণমাধ্যমে কাজ করি, রয়টার্স, SNTV যেসব ফুটেজ পাঠায়, তারা পৃথিবীর সমস্ত দেশ আলাদা করে বাংলাদেশে যে কাভারেজটা দেয়, তাতে বোঝা যায় যে আমাদের উন্মাদনাটা পৃথিবীব্যাপী। তাই যে দেশের ফুটবল নিয়ে এত উন্মাদনা, এদেশের মানুষ আসলে নিজের দেশটাকে সাপোর্ট করবে কবে, ফাহাদ ভাই? ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন, বাট ডেফিনেটলি একটা বার্নিং কোয়েশ্চেন। মনে হয় মানে আমরা সেদিন একটা জায়গায় বলছিলাম যে ফুটবল ফ্যানদের যে উন্মাদনা আছে, সেটার যদি একটা মেজারমেন্ট হতো, আমরা কিন্তু অনেকগুলো স্টার পেয়ে গেছি ইতিমধ্যে, বিকজ নিঃসন্দেহে উই আর দ্য চ্যাম্পিয়ন, এটা কোনো সন্দেহ নেই। সো বাট রিয়ালিটি আমি যদি বলি আপনাকে, এটা তো আসলে ধাপে ধাপে যাবে। মানে আপনাকে বুঝতে হবে বিশ্বকাপটা কিন্তু হচ্ছে ইন এ ওয়ে দ্য লাস্ট স্টেজ অফ অ্যাচিভমেন্টস, গোলস। আপনি প্রথমে আপনার রিজনে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে, যেটা হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়া, যেখানে কিন্তু এই মুহূর্তে আমাদের পুরুষ দল উই আর নট দ্য টপ, না র্যাঙ্কিংয়ে নাকি আপনার চ্যাম্পিয়নশিপ যেটা হচ্ছে লাস্ট, কোনটাতে কিন্তু আমরা নাই। সো আমাদেরকে প্রথমে রিজনাল শ্রেষ্ঠত্ব, উই নিড টু আর্ন দ্যাট। তারপরে আপনাকে AFC-তে ডেফিনেটলি কোয়ালিফাই করতে হবে। এখন আর ওই কথা বললে হবে না যে আমরা চেষ্টা করব। মানে আগামীতে যে AFC-টা হবে, উই নিড টু কোয়ালিফাই, কোনো সন্দেহ নেই। আমার মনে হয় উজবেকিস্তান হবে, ইফ আই এম নট রং, আমরা খেয়াল নেই, বাট সৌদি আরবে যেটা আমরা পেলাম না। সো এখন আমাদেরকে মানে AFC কোয়ালিফিকেশনটা একদম নর্ম করে ফেলতে হবে, এটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। অ্যান্ড আপনি যখন সাউথ এশিয়াতে টপ হবেন, আপনি যখন নিয়মিত AFC-তে খেলবেন, তখন আপনি রিয়েলিস্টিক্যালি স্বপ্ন দেখতে পারেন যে না, নাও ইটস এ টাইম টু গো ফর দ্য ওয়ার্ল্ড কাপ এজ ওয়েল। আর আপনি যেটা বললেন, প্রথমে যেটা বললেন যে নাম্বার অফ টিম যদি বাড়ান, তখন আপনার প্রবাবিলিটিটা অফকোর্স বেড়ে যায়। কোনো সেটাই বলছি, যেহেতু 64 সেটা যদি হয়ও 2036-এ, রাইট, তাহলে এটা আরো 12 বছর ধরেন বাকি আছে। রাইট, হ্যাঁ। সো তখন ডেফিনেটলি যখন প্রবাবিলিটি আপনার বাড়ে, আপনার স্বপ্নটা মনে হয় আরো রিয়েলিস্টিক। বাট এতটুকু বলতে পারি, সবসময় বলি, দের ইজ নো শর্টকাট টু ইট। আপনাকে ধাপ পেরিয়ে যেতে হবে। মানে আমি এখন AFC-তে আনফর্চুনেটলি আমি কোয়ালিফাই করতে পারি না। আই শুড নট ইভেন টক অ্যাবাউট ওয়ার্ল্ড কাপ, টু বি ভেরি অনেস্ট। সো কারণ আপনি দেখেন জর্ডান, চিন্তা করেন, জর্ডান কিন্তু সবসময় আমরা জানি একটা ভালো দল, সবসময় জানি, কিন্তু ওরা এত বছর নিয়মিত AFC খেলে এবছর প্রথম ওয়ার্ল্ড কাপে গেল। আপনি ইরাক, ইরান, জাপান, কোরিয়া ছাড়া নিয়মিত এশিয়ান দেশ ওয়ার্ল্ড কাপ খেলে কিন্তু ওরকম নাই, কিন্তু আপনি চিন্তা করে দেখেন। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট, কোনো সন্দেহ নেই। দ্যাট ইজ ফুটবল। ইন্ডিয়া এত ইনভেস্টমেন্ট করেও, আপনি চায়না আর ইন্ডিয়া ধরেন, ইন্ডিয়া এবং চায়না ইনভেস্টমেন্ট, টোটাল যে ইনভেস্টমেন্ট হচ্ছে, আমার মনে হয় অনেক কন্টিনেন্টের ইনভেস্টমেন্ট এত হয় না। সো তারপরেও তো যারা পারছে না, বিকজ ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। দ্যাট ইজ দ্য রিয়ালিটি অ্যান্ড দ্যাট ইজ ফুটবল। মানে এখানে 211টা দেশ খেলে, আপনাকে বুঝতে হবে ব্যাপারটা। এবং কম্পিটিশন ইজ এভরি মোমেন্ট, এভরি টাইম, অ্যান্ড দের ইজ নো শর্টকাট। আজকে আমরা মরক্কো নিয়ে এত কথা বলছি, মরক্কোর রাজা স্বয়ং ইনভেস্ট করেন, নিজের থেকে ইনভেস্ট, ইটস লাইক ওপেন চেক দেওয়া আছে ওনার ফুটবলের জন্য। এবং ওনার দীর্ঘ 20 বছর ধরে নিয়মিত ইনভেস্ট করে। আমরা জানি মরক্কো নিয়ে আপনি অনেক কথা বলবেন, আমি সেই বিষয়ে আসবো। আমরা নয়ন ভাইয়ের কাছে যাই। নয়ন ভাই, আপনি তো একদম মানে কোচিংতে কাজ করেন, প্রতিভা দেখেন, স্বপ্ন দেখেন। একটা হয়তো ইয়াং ছেলেকে দেখে বলছেন, ভাবছেন যে এই ছেলেটা 10 বছর পর বাংলাদেশের ফুটবলকে ব্র্যান্ডিং করবে, এরকম কিন্তু আপনার কোচদের মধ্যে নিশ্চয়ই এরকম চোখে লাগার কথা। সেই জায়গায় কিন্তু স্বপ্নটা তৈরি হয়। আমি বলছি না যে 2038 সালে আপনি সেটা অ্যাচিভ করতে পারবেন, কিন্তু এই ড্রিমটা থাকা উচিত কিনা? এই ড্রিম থাকলে না আপনি একটা পর একটা স্তরে যাবেন, এরকম যে একটা টাইম লাইন ঠিক করে আমরা আসলে 20 বছর পর বাংলাদেশের ফুটবলটাকে এখানে দেখতে চাই, 10 বছর পর এখানে দেখতে চাই, সেরকম কোনো প্ল্যান আপনি দেখেন কিনা? না, স্বপ্ন তো আমাদের দেখতেই হবে, কিন্তু আপনি যেটা বলছিলেন যে বিশ্বকাপে আমরা কবে খেলবো, বিশ্বকাপ হচ্ছে
সবচেয়ে বড় স্বপ্ন আমার কাছে মনে হয়। তো সেই স্বপ্ন দেখতে হলে আমাদেরকে আগে ছোট ছোট স্বপ্ন দেখতে হবে, যেটা ফাহাদ ভাই বলছিল যে আমরা সাফ যে রিজন আছে সেখানে আমাদের চ্যাম্পিয়ন হতে হবে, দেন আমরা এশিয়ার যে রিজন আছে সেই জায়গায় আমাদের ডোমিনেট করা বা সেই জায়গায় কম্পিটিশন করা। সো এই জন্য আমার কাছে মনে হয় সবচেয়ে বড় বিষয় যে আমাদের একটা লং টার্ম প্ল্যান দরকার, যেটা কিনা অভাব রয়েছে আমি মনে করি। এবং শুধু লং টার্ম প্ল্যান থাকলে হবে না, সেটা এক্সিকিউট করার মতো যে অ্যাবিলিটি বা আর্থিক যে ক্যাপাবিলিটি সেটাও থাকতে হবে। সো ফুটবলটা অনেক চ্যালেঞ্জিং, কারণ আমি একটা কথা বলি যে আমাদের প্ল্যান করছি বা আমরা ফিউচারে কী ধরনের ফুটবল খেলবো বা ডেভেলপমেন্টের জন্য কী কী কাজ করবো, অন্য দেশ কিন্তু বসে নেই, তারাও কিন্তু কাজ করছে। সো অনেক বেশি কম্পিটিশন, ফুটবল অনেক কম্পিটিটিভ খেলা। এবং আপনি জানেন যে পৃথিবীর 211টা দেশ খেলে, কেউ কিন্তু বসে নাই, সবাই সবার জায়গায় ইমপ্রুভ করছে, আমরাও ইমপ্রুভ করছি। কিন্তু আমরা সামটাইম, আমার কাছে মনে হয় এটা ব্যক্তিগত ওপিনিয়ন, যে অন্য দেশগুলো যেভাবে ইমপ্রুভ করছি আমরা কিন্তু সেই রেশিওতে হয়তো ইমপ্রুভ করতে পারছি না। সো আমাদের সবার আগে দরকার একটা বড় প্ল্যান এবং সেই অনুযায়ী আমাদের কাজ করা। আমি সেই প্ল্যানের কথাটাই আপনাকে প্রশ্ন করছিলাম যে আমি যদি 12 বছর 16 বছর বা বাংলাদেশের ফুটবলকে এখানে দেখতে চাই, সেই প্ল্যানে করলে আপনি অনেকগুলো নিচের স্তরেও কাজ করতে হবে ডেভেলপমেন্ট। কারণ আজকে যে ফুটবলার আপনাকে খেলছে সেটা সে 12 বছর পর আপনাকে সার্ভিস দিবে না। হয়তো বা আপনি কোনো কারণে সাফে জিতে গেলেন, কোনো একটা কারণে হলো, কিন্তু 12 বছর যদি প্ল্যান করেন তখন আপনার নিচের স্তরেও কাজ করতে হবে, ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে হবে, আপনার একাডেমি কাজ করতে হবে। মানে সেই জায়গাটায় আপনি কখনো এই লম্বা সময় দেখেছেন কোনো প্ল্যান? না, ভিজুয়ালি আমার মনে হয় খুব বেশি দেখি নাই, কারণ আমি যেহেতু একটা ক্লাবে কাজ করি, এখন এইসব প্ল্যানগুলো সাধারণত ফেডারেশন করে থাকেন, হয়তোবা তাদের প্ল্যানে হয়তোবা আছে, হয়তো আমি জানি না। বাট আমি আমার ক্লাবের কথা আমি বলতে পারি, শুধু ফেডারেশন করলেই হবে না, এখানে ক্লাবের অনেক একটা বড় দায়বদ্ধতা আছে। কারণ আপনি যে ন্যাশনাল টিম ভালো খেলার পেছনে ক্লাবের যে প্রফেশনাল যে লিগগুলো হয়, সেই লিগটাও কিন্তু রিচ হওয়া দরকার আছে। নট অনলি দ্যাট, আমাদের যে পাইপলাইনের যে এজ লেভেলে যে টুর্নামেন্টগুলো হয় সেখানে কিন্তু আমাদের ভালো করা উচিত। এবং সারা বছর দেখেন, আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের জনগণ, আমাদের প্রায় 20 কোটি মানুষ। সো এই 20 কোটি মানুষকে যদি আমরা একটা সঠিক প্ল্যানের মাধ্যমে আমরা স্কুল ফুটবল থেকে আরম্ভ করে ভার্সিটি, কলেজ, সেখানে যদি মানে সারা বছর আমরা ফুটবল চালাতে পারি, অ্যাট দ্য সেম টাইম সেখান থেকে গ্রুমিং করে আমাদের হাই পারফরমেন্স ট্রেনিং যদি দেওয়া যেতে পারে, তো আমার কাছে মনে হয় আমাদের কোয়ালিটি প্লেয়ার আরও বাড়বে এবং সেটা ন্যাশনাল টিম অনেক বেশি উপকৃত হবে। আমরা সেটাই ফাহাদ ভাই, আপনি সেই জায়গাটাই কথা যে আপনি হয়তো বা পারবেন না, অনেক কঠিন, পৃথিবীর সব দেশই আছে, হয়তো এক সময় যে আমরা পারবো, কিন্তু ওই যে আপনার তরুণ ক্রিকেটার ফুটবলারদেরকে তৈরি করছেন, তাদেরকে বাছাই করছেন, আপনি স্বপ্ন দেখছেন এই ছেলেটা আপনার 10 বছর পর আপনার দেশকে বা 5 বছর পর রিপ্রেজেন্ট করবে। নয়ন ভাই এসে আপনাকে বলতেছে ফাহাদ ভাই একটা দারুণ গোলরক্ষক পেয়েছে, কিন্তু তৈরি হচ্ছে, মানে আমার মনে হয় না এরকম তারা বলে, হয়তো বা চোখেই পড়তেছে না ওই রকম প্রতিভা যাকে আপনি টাচ করতে পারেন। নট রিয়েলি, এটা মানে নন ভেজ যেটা বললেন, আই থিঙ্ক আই এগ্রি উইথ হিম যে হ্যাঁ, অত ভিজিবল ওরকম একটা প্ল্যান দেখা যায় না, বাট যে যার ক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করি, আমরা সবটা দেখি, এটা কোনো সন্দেহ নাই। আমরা কথা কথা বলি সবটা, কোন দিন যেন খেলতে পারবো ইনশাআল্লাহ, এই প্লেয়ারটা হয়তো ভালো হবে। অনেক সময় আমরা বলি চলো আমরা 12-13 বছর একটা গ্রুপকে নিয়ে ওদেরকে একদম 10 বছরের জন্য গ্রুম করি, যেভাবে অনেক দেশগুলি করে। সো ডেফিনেটলি ডিসকাশন হয়, প্ল্যানিং হয়, সব কিছু হয়তো ভিজিবল হয় না, সব কিছু আমরা হয়তো চিন্তা করতে পারি না বিকজ অফ লট অফ লিমিটেশনস, বাট ইন্টেনশনটা আছে, কোনো সন্দেহ নাই। মানে স্বপ্ন তো আমরা দেখতে পছন্দ করি, সো রিয়েলিস্টিক স্বপ্ন হতে হবে, সেটা হচ্ছে কথা। তবে সবচেয়ে বড় কথা যেটা খুব ভালো লেগেছে কথা, যে এই ছোটো ছোটো স্বপ্ন থেকে এগুতে হবে, স্টেপ বাই স্টেপ, মানে ধাপগুলি আমাদেরকে এগুতে হবে। সো আপনি যদি আমাকে বলেন, আমরা 4 বছরের টার্মে আসি, আমাদের 1.5 বছর মতো হয়ে গেছে, আই থিঙ্ক 2-2.5 বছর বাকি আছে। সো আমার তো যেমন ড্রিম থাকবেই যে আমাদের মেয়েরা এশিয়া কোয়ালিফাই করেছে, আমাদের এই টার্মে আমি চাই ছেলেরা আমাদের অবশ্যই যেন এশিয়া কোয়ালিফাই করে ইনশাআল্লাহ। সো দিস ইজ সামথিং আই উইল ডেফিনেটলি এইম ফর, আই উইল ড্রিম ফর। অ্যাট দ্য সেম টাইম আমি সেটাও ভাববো যে আমরা ইউথ টিমগুলো যেন এভাবেই আমরা করি, যেন তারাও যেন এশিয়ান লেভেলে খেলতে পারে, বিকজ এই সবগুলি কিন্তু ইন্টার রিলেটেড। মানে আমার আজকে যেটা ভালো জাতীয় দল, সেটা কিন্তু আপনি যেটা বললেন 5 বছর পরে ওই জাতীয় দল থাকবে না, তো তখন কারা আসবে তাদেরকে নিয়ে তো আবার চিন্তা করতে হবে। এখানে ফাহাদ ভাই একটা জায়গায় আমি মানে ক্রীড়া মন্ত্রীর সাথে একদিন কথা হচ্ছিল এই বিষয়টা নিয়ে, অবকাঠামো নতুন করে তৈরি করা, একাডেমি করা খুব টাফ কাজ, কিন্তু আপনি যদি চিন্তা করেন বিকেএসপিটা আপনার তৈরি করা আছে, গভর্নমেন্ট সেখানে থাকার টাকা দেয়, খাওয়ার টাকা দেয়, এখানে স্কুল আছে, কলেজ আছে, ইভেন ইউনিভার্সিটিও করা হয়েছে। এই সেক্টরটাকে আমরা কেন কাজে লাগাতে পারি না? আপনি হয়তো 5-6-এ সব থেকে ব্রিলিয়ান্ট ছেলেদেরকে বাছাই করে
আপনার ওইটাও তো একাডেমি ওয়ান কাইন্ড অফ, Absolutely. হ্যাঁ। সেই বিকেএসপিটাকে যে আপনি টেকনিক্যালি সবাই রেডি করা আছে, বিকেএসপিটা মাঠ আছে, সব কিছু আছে এবং স্পোর্টস সায়েন্সও রয়েছে এখানে। রয়েছে একদম। তো সেই জায়গাটা কিন্তু বিকেএসপি থেকে সেই পরিমাণ ফুটবল আসেই না, অলমোস্ট আসেই না। জি, আসে তাহলে না। কারা ভর্তি হচ্ছে এখানে? জি। ইভেন এখানে আমি সেই প্রশ্নটা তাকে করেছিলাম, ধরেন হামজা আমাদের অনেক বড় স্টার, এখন আমাদের কোচ আছে, তারা তো বিকেএসপি যে ক্লাস নিতে পারে, হামজা একদিন যেতে পারে, এটা বিরাট ব্যাপার এখানে। ইভেন আমাদের জামাল ভুঁইয়াও যেতে পারে। তা আমরা এগুলোকে কেন যেটা তৈরি করা আছে সেটাকে ব্যবহার করছি না? না, আমরা ইনফ্যাক্ট এখানে একটু কারেকশন করতে চাই। আমরা কিন্তু এটা শুরু করেছি। আপনি দেখেন আমাদের রিসেন্টলি আমাদের লাস্ট উইক আমাদের যে হেড কোচ থমাস দুলি উনি কিন্তু ভিজিট করেছিল বিকেএসপি। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজন, ফ্যাসিলিটি দেখার জন্য কি কি আছে না আছে এবং ওদের সাথে কথা বলার জন্য। আমি দুঃখিত, এটা কিন্তু আমি জানি না বিকেএসপি গেছে। ও আচ্ছা, জাস্ট লাস্ট উইকে আমাদের হেড একটু কোচ বলবেন, থমাস হ্যাঁ। দুলি ভিজিট করেছে, মানে আমার প্রেসিডেন্ট সাহেব বলেছে ওনাকে এক্স্যাক্টলি এই কথা যে দেখো একটা রেডি ইনফ্রাস্ট্রাকচার আছে, তুমি এখন একটু যাও দেখো কি হচ্ছে ওখানে, আপনি যান, আপনি ওখানকার ফ্যাসিলিটি দেখেন, সো দ্যাট ইউ অলসো হ্যাভ দ্যাট ইন মাইন্ড যে এরকম একটা সেট আছে। আরেকটা তথ্য দিয়ে আমাদের ফিফার অর্থায়নে যে কক্সবাজারের যে টেকনিক্যাল সেন্টারটা করার কথা, সেটা জায়গাটা কিন্তু আমরা এমনভাবে নিয়েছি ওইটা বিকেএসপি রামুর খুব কাছাকাছি। হ্যাঁ, সো দ্য রিজন আমরা একটু চুজ করেছি কিন্তু একই, ওই কো ইউজ করার জন্য। সো বিকেএসপি ইনফ্রাস্ট্রাকচারগুলিকে ইউজ করার ব্যাপারে আগে কি হচ্ছে আমি বলতে পারবো না, বাট আমাদের বর্তমান সম্মানিত সভাপতি তাবিদ আল সাহেব কিন্তু এক্স্যাক্টলি জাস্ট লাইক হি ইজ ভেরি কিন। উনি কথা হচ্ছে একটা রেডি ফ্যাসিলিটি আছে, আমরা এটাকে চেষ্টা করবো সবসময় ইউজ করার জন্য, কিংবা আমরা কো ইউজ করতে পারি কিংবা একজন একজনকে সাহায্য করতে পারি। এবার আরেকটা তথ্য দিই, আমাদের সেকেন্ড ডিভিশনে আমাদের প্রেসিডেন্ট সাহেব অনুরোধ করেছে এবং বিকেএসপি এগ্রিও করেছে, বিকেএসপি কিন্তু একটা দল দিচ্ছে, মানে উনি ওনাকে বলছে দেখেন আপনি তো খালি ট্রেন করাচ্ছেন, আপনি সেটা তো খেলছে না, সো ইউ পার্টিসিপেট উইথ দ্য টিম। সো বিকেএসপি কিন্তু এবার আমাদের সেকেন্ড ডিভিশনে একটা টিম দিচ্ছে, ওরা খেলবে এখন সেকেন্ড ডিভিশনে। আমাদের লাস্ট ইয়ার যে নারী লিগ হয়েছিল সেখানেও কিন্তু আমরা বিকেএসপিকে একটা টিম দিতে বলেছিলাম, দে ওয়ার ভেরি কাইন্ড, ওরা টিম দে আর এক্সট্রিমলি সাপোর্টিভ। সো আমার যেটা মনে হয় ওই জেলিনটা অলরেডি শুরু হয়েছে এবং ফেডারেশন এবং বিকেএসপির মধ্যে একটা যে ইন্টারটুয়াইন্ড হওয়ার একটা পসিবিলিটি কিংবা একসাথে কাজ করার একই গোলের দিকে কাজ করা, এটা কিন্তু আমরা অলরেডি শুরু করেছি। বাট ইয়া, আপনার মধ্যে আমি অ্যাগ্রি করি, ওনাদের এখনো মানে ওনাদের যে ক্যাপাসিটি আছে সেটা ইউজ করার এখন অনেক স্কোপ আছে আমাদের, যেটা আমরা কাজ করছি। দিস ইজ সামথিং ডেফিনেটলি উই আর রিলিজিয়াসলি ডুইং। অবশ্যই ফাহাদ ভাই, আমরা তাই চাইবো। নয়ন ভাই, যে জায়গাটায় ফাহাদ ভাই বলেন যে লিঙ্কটা চেষ্টা করা হচ্ছে এখন, কিন্তু দেখা যাচ্ছে তারা টিম দিচ্ছে, কিন্তু যে ছেলেমেয়েগুলো ভর্তি করা হচ্ছে সেটা কি ঠিক প্রতিভাবান কি না, ঠিক একটা ছেলেকে 6-এ তারা মানে যখন ভর্তি করাচ্ছে, আমরা জানি যে প্রাথমিকে এখনো খেলাটা চলছে, হয় আর কি, মানে মেয়েদের এবং ছেলেদের দুটোই, মানে ক্লাস 5-6-এ একটা ছেলে মেয়েকে আপনি পেয়ে যাচ্ছেন। সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ছেলে মেয়ে আপনার প্রান্তিক পর্যায়ে থাকে, এটা গভর্নমেন্ট পর্যায়ে করে দিচ্ছে আপনাকে। কিন্তু সেই খেলাটা কি দেখা হয় যে কুড়িগ্রামের কোন ছেলেটা প্রতিভাবান, কাকে পিক করে ওকে বিকেএসপিতে পাঠানো যেতে পারে? আপনাকে তো আলাদা করে কোনো টুর্নামেন্ট করার দরকার হচ্ছে না, গভর্নমেন্টই করে দিচ্ছে। সমস্ত স্কুল কুড়িগ্রামের একটা প্রান্তিক পর্যায়ের, আমরা যদি নারীর ফুটবল টিমটা কিন্তু অলমোস্ট প্রথম ব্যাচটা ওখান থেকে এসছে। তা ওই যে পিক করা, আপনি কিভাবে জানবেন যে কুড়িগ্রামে একটা ছেলে এবারে খুব ভালো ফুটবল খেলেছে? আপনি চোখ দেখলে বুঝবেন ওই গোলকিপারটা বেটার করার সম্ভাবনা আছে অন্তত, আপনি মানে এটা কি হয়? না, এটা খুবই একটা ভালো প্রশ্ন আমার কাছে মনে হয়, যে বাস্তবমুখী একটা প্রশ্ন। বিকেএসপি যেভাবে প্লেয়ার হান্ট করে, তাদের এখানে সবাইকে ইনভাইট করে এবং সেটা বিজ্ঞপ্তির মাধ্যমেই করে এবং তাদের ক্রাইটেরিয়া দেওয়া হয়। বাট আপনি যেটা বলছিলেন যে এটা তো আমাদের কাছে আসছে, কিন্তু আমরা যাচ্ছি কি না, কারণ বাংলাদেশের সব বাচ্চারা বা সব ছেলেমেয়েরা কিন্তু বিকেএসপিতে আসে না। এমন অনেক প্রতিভা আছে তারা হয়তো জানিই না, বাট অনেক ট্যালেন্টেড। সো আমার কাছে মনে হয় বিকেএসপির এই ধরনের একটা উইং থাকা উচিত বা এই ধরনের একটা ডিপার্টমেন্ট থাকা উচিত, যে তারা সারা বছরের বাংলাদেশের যে 64টা ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টে না গেলে বিভাগীয় পর্যায়ে অ্যাটলিস্ট শুরু করা যায় কিনা, যে বিভাগীয় পর্যায়ে আমরা ট্যালেন্ট হান্ট করতে পারি কিনা। এবং ওই প্রাথমিক বিদ্যালয়ে যেটা গোল্ড কাপ হচ্ছে সেটাই আপনার জন্য এনাফ, যে আপনাকে তো তারা ওই বেস্ট ছেলেমেয়েদেরকেই নিয়ে আসছে এবং সেটা প্রতি বছর হচ্ছে, মানে একসঙ্গে 20-25 লাখ ছেলে মেয়ে মানে ফুটবল খেলছে, এটা হিউজ ব্যাপার। কিন্তু একটা মানে বাংলাদেশে তো ফুটবল, নারী ফুটবলটাই চেঞ্জ করে দিয়েছিল ওই ফুটবলটা, মানে সেখানে মানে ওই ফুটবলটা যদি শেষ 20টা ম্যাচও দেখা যায়, যদি কোনো উইং থাকে যে রাজশাহী বিভাগে শেষ 10টা দল কারা ছিল, কারা ফুটবলটা ভালো খেলছে, মানে আপনি ওই মানে এবং পারফেক্ট টাইমও আপনার জন্য 5-6-এর পরে একটা ছেলে বেস্ট এইজ একদম। হ্যাঁ, এবং ফাহাদ ভাই আপনি চিন্তা করলে মানে ওই ছেলেমেয়েকে আপনার ইনভেস্টও করতে হচ্ছে না, আপনি জাস্ট ওদেরকে বিকেএসপিতে পাঠাবেন। গভর্নমেন্টের বাজেট কিন্তু আগে থেকেই আছে এখানে, জাস্ট ভর্তি, পড়াশোনা, থাকার, খাওয়ার সব ব্যবস্থা হয়ে যাচ্ছে। মানে নর্মাল এইভাবে চিন্তা করা যায় কিনা? না, অবশ্যই। আমার কাছে যেটা মনে হয় যে আমি প্রথম দিকে যেটা বলছিলাম যে আমরা অনেক টুর্নামেন্ট করি, টু বি অনেস্ট,
বা টুর্নামেন্ট করার পরে আমরা ওই পর্যন্তই থেমে যাই, অনেক টুর্নামেন্ট আমরা সেখান থেকে গ্রুমিং করি না, যে সেখান থেকে কিছু প্লেয়ার ছেলে বা মেয়ে সেখান থেকে কালেক্ট করে তাদেরকে হাই পারফরমেন্স ট্রেনিং জন্য 1 মাসের জন্য ট্রেনিং করা, তারপরে যেহেতু তারা পড়াশোনা করে আবার তাদেরকে ছেড়ে দেওয়া যেতে পারে, তারপরে আবার 3 মাস পরে আবার 2 মাসের জন্য আনা যায় কিনা। সো এইভাবে যদি আমরা করি এবং পুরো বাংলাদেশের এজ লেভেলের যে টুর্নামেন্টগুলো হয় সেখান থেকে আমরা যদি ভালো প্লেয়ারগুলো চিহ্নিত করে রাখি এবং ডেটাবেস থাকে, হ্যাঁ, যে আমার একটা কোন সফটওয়্যারের মাধ্যমে তাদের পুরো ডিটেইল থাকে, তখন আমরা সারা বছরের ট্রেনিং অ্যাটলিস্ট না করতে পারি, বছরে 2 মাস অন্তর অন্তর বা 1 মাস ট্রেনিং করলাম, 3 মাস পরে আবার ট্রেনিং করলাম, সেখানে কিন্তু ট্রেনিং ছাড়া কিন্তু ইমপ্রুভমেন্টের কোনো ধরনের মানে সুযোগ থাকে না। তো সেই ক্ষেত্রে বাফুফে আমার কাছে মনে হয় এটা করতে পারে, বিএফএফ করতে পারে, বা এনএসসি আছে, বা আরও যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু এইভাবে প্ল্যান করে যদি আগে, আমার কাছে মনে হয় ফুটবলের অবশ্যই ডেভেলপমেন্ট হবে। এবং এখানে আপনি টমাস জুলির কথা বললেন, ধরেন বাফুফের বিকেএসপি একটা ট্রায়াল দিচ্ছে প্লেয়ার বাছাই করার জন্য, টমাস জুলি তো ফাঁকা থাকে অনেক সময়, বিকেএসপি কিন্তু হেড কোচকে ডাকতে পারে যে আজকে ট্রায়াল হচ্ছে, তুমি একটু দেখবা কিনা, তোমার চোখে এক্সট্রাঅর্ডিনারি কেউ পড়েছে কিনা। অ্যাবসলিউটলি, জি। মানে এই যে কোচকেও কাজে লাগানো, আপনার কোচকে নন ভাগে কাজে লাগানো, বিকেএসপি পারে যে আমার সিলেকশন হচ্ছে, আপনি আসেন, আপনারা একটু কোচ দেন আমাকে 10 জন, সেটা হতে পারে। মানে বিকেএসপি এই কাজটা তো কালকেই শুরু করা যায়, লাইক আর কি। হ্যাঁ, এবং মানে সত্যি কথা মানে করে না যে তা নয়, কিন্তু করছে, সত্যি কথা এখন করছে। আরেকটা একটা ইন্টারেস্টিং কথা বলে, আমরা ন্যাশনাল আন্ডার-15 এবং ন্যাশনাল আন্ডার-17 করি, যেখানে প্রতিটা জেলায় খেলায়। হ্যাঁ, সেটা আমি নতুন শুরু করেছি, ওখান থেকে কিন্তু আমরা এই কাজটা করছি। ওখানে আমরা ইফ আই এম নট রং 40 জন না 50 জন একটা পুল অফ প্লেয়ার আন্ডার-15 থেকে অলরেডি আমরা পেয়েছি, এবং তাদেরকে নিয়ে নয়নভাই যেভাবে বললেন, আমরা একটা হাই পারফরমেন্স ক্যাম্প এবং তাদেরকে নিয়ে একটা প্ল্যান করছি আমরা এখন, বিকজ দ্য হোল পারপাস ছিল ওই আন্ডার-15 প্লেয়ারগুলিকে চুজ করার জন্য, স্কাউট করার জন্য। সিমিলারলি আন্ডার-17 একটা করবো। এবং গ্লোবালি আপনি জানেন রিসেন্টলি একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, এটা আমরা যখন এবার কংগ্রেসে গিয়েছিলাম ভ্যানকুভারে, তখনই ফিফা বলেছিল, প্রেসিডেন্ট সাহেব ইনফ্যান্টিনো অ্যানাউন্স করেছিল আন্ডার-15 একটা ওয়ার্ল্ড টুর্নামেন্ট করবে ওনারা, সব দেশ যেখানে খেলবে 15 আন্ডার-15, এবং সেটা জাস্ট অ্যানাউন্স করলো উজবেকিস্তানে হবে, একটু ছোট ফরম্যাট হবে, আই থিঙ্ক 7-a-side or something like that, but they would have a huge participation, মানে হাজার আন্ডার-15 ছেলেরা খেলবে, which is a great thing. সো মানে নট অনলি ফেডারেশন কিংবা দেশ লেভেল কিংবা সরকার লেভেল, ফিফা থেকেও এখন ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে যে 15-এ ওরা জোর দিচ্ছে, যে স্টার্ট করছে 15 থেকে যেন ওই কম্পিটিটিভ ল্যান্ডস্কেপে আমাদের বিভিন্ন দেশের ছেলেরা এরা খেলতে পারে। সো দ্যাট হ্যাজ অলরেডি স্টার্টেড। সো বাট আপনার পয়েন্টটা খুবই যৌক্তিক, যে বিকেএসপি যদি একটা রেডি সেট আপ আছে, ওদের দে হ্যাভ গট দ্য বাজেট ফর ইট এজ ওয়েল, গভর্নমেন্ট কিংবা ফেডারেশনের অন্যান্য যে কাজগুলি হচ্ছে ওটার সাথে যদি একটু সিনক্রোনাইজ করে করা যায়, তাহলে ডেফিনেটলি ডিজায়ার্ড রেজাল্ট আরেকটু আগে আসবে এবং বেটার আসবে, কোনো সন্দেহ নেই এই ব্যাপারে। সো আই থিঙ্ক দিস ইজ সামথিং ডেফিনেটলি আই উইল টেক ব্যাক ফ্রম দিস শো। ইভেন ফাদ ভাই, আমি নয়ন ভাইকেও এটা প্রশ্ন করব। আমি একটা আলোচনায় বলছিলাম যে আমাদের বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আর্থিকভাবে তারা অনেক সচ্ছল এবং তারা বায়োমেকানিক্যাল একটা ল্যাব করতে চায়। এখন বিসিবি যদি বায়োমেকানিক্যাল ল্যাবটা করে, যেটা সব স্পোর্টসের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা বিসিবি একা দেখল পড়ে বসে থাকবে, কয়টা প্লেয়ার কাজ করবে? এটা যদি সব মিলে তারা বিকেএসপিতে করতে পারে, সে বায়োমেকানিক্যাল ল্যাবটা কিন্তু সমস্ত স্পোর্টসে সবাই ব্যবহার করতে পারবে। ইভেন আপনার যেহেতু অনার্স আছে বিকেএসপিতে, বায়োমেকানিক্যাল ল্যাবের উপর পড়াশোনা করতে পারবে, আমার ব্যাকওয়ার্ড লিস্ট তৈরি হয়ে যাবে একটা ছেলেকে, এবং সেটা সব স্পোর্টস কাজে লাগাতে পারবে। মানে এইভাবে ভাবা যায় কিনা, যেহেতু বিসিবি তৈরি করতে চায়, তাহলে বিকেএসপিতেই করুক কাজটা, সেটা ফুটবল ফেডারেশনে ব্যবহার করতে পারবে। রাইট, না ডেফিনেটলি, মানে আপনার মোটোটা হচ্ছে যারা কোএক্সিস্টিং বডিজ আছে, যার যে স্ট্রেংথ আছে সেটাকে ইউজ করে একটি কালেকটিভ এফোর্ট করা যায়। এক্স্যাক্টলি, আই থিঙ্ক দিস ইজ এ ভেরি সলিড থিং। এবং আমি মনে করি বর্তমানে আমাদের যিনি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন, অ্যান্ড বিসিবিতেও যারা আছেন কিংবা বিকেএসপিতে যারা আছেন, তারা সকলে কিন্তু আই থিঙ্ক সাচ সাজেশনসগুলি ওয়েলকাম করবে, অ্যান্ড আই থিঙ্ক সামওয়ান হ্যাজ টু টেক দ্য লিড, বাট ডেফিনেটলি আমরা আমাদের বিএফএফ থেকে এই জায়গাতে ওয়ার্ল্ড ওয়াইডই যেটা আছে যে মাল্টিপারপাস স্টেডিয়াম তৈরি করা হচ্ছে, জায়গা সবারই কম, স্টেডিয়াম তৈরি হবে, সেটা ক্রিকেট ইউজ করবে, ফুটবল ব্যবহার করবে, নাহলে আপনার জায়গা, আপনার পূর্বাঞ্চলে একটা স্টেডিয়ামের জায়গা ছাড়া এই মুহূর্তে বোধহয় ঢাকা আর কোনো জায়গা পাবেন না। কোথায় বলবেন যে আমাকে দাও? তাহলে আমরা কেন মাল্টিপারপাস স্টেডিয়ামের দিকে যাচ্ছি না? হ্যাঁ, মানে মাল্টিপারপাস স্টেডিয়ামের ব্যাপার আছে, তারপর স্টেডিয়ামগুলিকে সোল স্পোর্টস ইউজেরও ব্যাপার আছে। আপনি একটা মাঠ করবেন, সেই মাঠটাকে আপনি বৈশাখের মেলাতে দিবেন, অ্যাসোসিয়েশনদের মেলাতে দিবেন, আবার আশা করবেন যে মাঠ ঠিক থাকবে, সেখানে খেলাও হবে। সো এটা তো হয় না আসলে। সো আপনি যখন মাঠগুলি দিচ্ছেন, মাঠগুলির ওনারশিপ থাকছে এনএসসির কাছে, বাট অ্যাট দ্য সেম টাইম যে ডিস্ট্রিক্টে আছে সেই ডিস্ট্রিক্টের ডিসি অফিস কিন্তু সেটাকে আবার মনিটর করে। সো এখানে অনেকগুলো ইস্যু আছে। সো আপনার
যেটা আমরা সবসময় বলি এবং প্রতিমন্ত্রী মহোদয় সেটা শুনেছেন এবং উনি চেষ্টা করছেন এখন আমাদেরকে 3টি স্টেডিয়াম, ইফ আই এম নট রং, ডেডিকেটলি দেওয়া যায় নাকি। না, আমি এই ডেডিকেটেড জায়গায় নয়ন ভাই বলতে চাই যে এটাও কি ঠিক পথ? ডেডিকেটেডলি ফুটবলকে, ডেডিকেটেডলি ক্রিকেটকে দিলে কি হয়ে যাবে? আমি বললাম ওই জায়গায় মাল্টিপারপাস ইউজ করা যায় কিনা। ধরেন রংপুর বিভাগে একটা স্টেডিয়াম আছে যেটা আসলে সবাই ব্যবহার করতো, ডেডিকেটেডলি এটা ফুটবলকে দিয়ে দিলাম, তাহলে কিন্তু এখন এখানে যে ছেলেগুলো ক্রিকেট খেলতো একটা অল্টারনেট ব্যবহার করতে পারতেছে না, অল্টারনেট করতে বা সরকারের কাছে আর কোনো স্কোপও নেই আরেকটা স্টেডিয়াম তৈরি করে। প্রবলেম যেটা হয় কি জানেন, যেটা আমরা চিটাগংয়ে ফেস করছি, যেহেতু আপনার যখন পিচ থাকে, এক্স্যাক্টলি আমি ঠিক জানি না, বাট আই থিঙ্ক একবার পিচ যদি উঠিয়ে ফেলেন আপনার, তা 3 মাস লাগবে এটাকে আবার বসাবার জন্য। মেলবোর্নে তাই হয়, হ্যাঁ, ওরা তো পিচ এনে বসায়, একদম এনে বসিয়ে দেয়। সো ওই চ্যালেঞ্জগুলো আমাদের এখানে আছে। আরেকটা চ্যালেঞ্জ আছে আপনি আনফরচুনেটলি অর ফরচুনেটলি যে করে বলেন, আমাদের স্টেডিয়ামে যত না খেলা তার থেকে দোকানের সংখ্যা অনেক বেশি। সো স্টেডিয়ামগুলি আসলে খেলার জন্য কতটুকু আর কমার্শিয়াল রেভিনিউ যেগুলো, সেটা একটা হিউজ ডিফারেন্স। নয়ন ভাই একই কথা বলবেন? না, আমি যেটা বলতে চাই, স্টেডিয়াম ডেডিকেটেডলি দেয়া যেতে পারে, কিন্তু আমাদের সেখানে দেখতে হবে যে কোন ডিস্ট্রিক্টে আমাদের একাধিক স্টেডিয়াম রয়েছে। আপনি আমাদের ওই ধরনের, আপনি মেলবোর্নের কথা মনে হয় বলছিলেন, যে মেলবোর্নে পিচ তুলে বা টার্ফ তুলে তারা স্থাপন করে। সো এই ধরনের ফেসিলিটিস কিন্তু আমাদের দেশে মানে হয় নাই। সো এইটা একটু এক্সপেন্সিভও বটে আমার কাছে মনে হয়। সো আমাদের যেসব ডিস্ট্রিক্টে, বড় ডিস্ট্রিক্টগুলোতে একাধিক স্টেডিয়াম আছে, সেখানে ক্রিকেটের জন্য যদি দেওয়া হয়, ফুটবলের জন্য আলাদা দেওয়া হয়, তাহলে আমাদের ওই স্ট্রাকচারটা বা ইনফ্রাস্ট্রাকচারটা সেই রিলেটেড করা যায়। কারণ ফুটবল অ্যান্ড ক্রিকেট, আপনি যদি মাঠের কথা চিন্তা করেন, টু ডিফারেন্ট থিং। হ্যাঁ, সো আপনি অ্যাথলেটিক ট্র্যাক ইউজ করতে পারেন ফুটবলে, কিন্তু অন্য ইভেন্ট আসলে সম্ভব না। আমরা আসলে বিরতি নিচ্ছি ছোট্ট করে। দর্শক নিশ্চয়ই ভাবছে বিশ্বকাপ নিয়ে কথা হচ্ছে কিনা, এখন কথা বলছে বিশ্বকাপ নিয়ে। আসলে বিশ্বকাপ নিয়ে আসলে সবসময় তো কথা হয়। আমি আসলে বিশ্বকাপের সাথে বাংলাদেশের স্বপ্নটাকে রিলেট করতে চাচ্ছি না। নিশ্চয়ই বিশ্বকাপ নিয়ে কথা বলবো একটু পর। দর্শক, তার আগে নিশ্চয়ই ছোট্ট একটা বিরতি, বাংলাদেশের 64টা সেই দেশের স্বপ্নে বাংলাদেশ কবে থাকবে সেটা নিয়ে আলোচনা করছিলাম। অবশ্যই বিশ্বকাপ নিয়ে কথা বলবো একটু পরে। দর্শক, আমরা কথা বলছিলাম রোড টু 64 এর কথা, মানে 64টা দেশ নিয়ে যখন বিশ্বকাপ হবে, সেই বিশ্বকাপে কি বাংলাদেশ খেলবে? আমাদের কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন ফাহাদ করিম এবং নুরুজ্জামান নয়ন, একজন গোলরক্ষক কোচ এবং সহসভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফাহাদ ভাই, যিনি স্বপ্ন দেখাচ্ছেন, কাজ করছেন বাংলাদেশের তরুণ ফুটবলারকে, বিদেশি ফুটবলার যারা আছেন, আমাদের বিদেশি না, আমাদের প্রবাসী ফুটবলারকে নিয়ে আসার চেষ্টা করছেন ফাহাদ ভাই। সেই প্রবাসীর জায়গায় একটা কথাও আছে একই সাথে। আপনি তো বিশ্বকাপে মরক্কো সাপোর্টার, আমি যদি বললাম। রাইট, ব্রাজিল এন্ড মরক্কো। একটা মানুষ দুইটা সাপোর্টার বুঝলাম, মানে কারণ কি এটা? এটা একটা হচ্ছে পৈতৃক সূত্রে বলি আমি, মানে ছোটবেলা থেকে আমার বাবাকে দেখেছি, লেট ফাদার, মে আল্লাহ ব্লেস হিম, ওনাকে দেখতাম ব্রাজিল সাপোর্ট করতো। সো আমাদের বাসায় ব্রাজিল নিয়ে সবসময় আলোচনা হতো। And my late father was a doctor by profession. তো ওনাদের সময় সক্রেটিস একটা প্লেয়ার ছিল ব্রাজিলের, he was a physician as well, ডক্টর সক্রেটিস। তো সবকিছু মিলে এই গল্পগুলি শুনতাম। সো ছোটবেলাতে একদম বড় হয়েছি ব্রাজিলকে ভালোবেসে, কোনো সন্দেহ এখনো ভালোবাসি। বাট আমরা যখন মোটামুটি বড় হই, তখন থেকে কিন্তু ব্রাজিলের ট্রফি যেতে বন্ধ হয়ে গিয়েছে, সো উইচ ইজ ভেরি ডিমোটিভেটিং যাকে বলে। আবার পারিবারিক সম্পর্কে আমি মরক্কোকে সাপোর্ট করি এবং মরক্কোর খেলার যে ডেভেলপমেন্ট দেখি, সেভাবে আই ডোন্ট রিগ্রেট সাপোর্টিং মরক্কো। সো এই দুটো দলকে নিয়ে আছি আপাতত। ওকে, আমাদের সঙ্গে মুজনিবিন তারেক আছেন ডালাস থেকে, যেখানে আর্জেন্টিনা খেলবে আর কিছুক্ষণ পর আমাদের সময়। তারেক, চারদিকে অনেক রোদ মনে হচ্ছে, বাতাস, মানে কি অবস্থা? সাথে আপনি নীল জামা পরে আছেন, আর্জেন্টিনার কি খবর? আর্জেন্টিনা তো নিশ্চয়ই ফুরফুরে মেজাজে আছেন, এবং আমি যেটি শুনতাম যে ফাহাদ ভাই বলছিলেন যে দুটি কারণে তিনি দুটি দলের সাপোর্টার, মধুর যন্ত্রণায় ছিলেন যেদিন মরক্কো এবং ব্রাজিল ম্যাচ হয়েছে। সেদিন ফাহাদ ভাই আসলে কোন পক্ষে ছিলেন, ব্রাজিলের পক্ষে নাকি? বলেন ফাহাদ ভাই, বলেন কোন দলে ছিলেন? ব্রাজিল ছিলাম, আবার মরক্কো সাপোর্ট করেছি, মিক্স ছিল। তবে মরক্কো যে এত ভালো খেলবে আর ব্রাজিল যদি ভালো খেলেনি, সেটা কষ্ট পেয়েছি অনেক। আমি খারাপ লেগেছে, ডিড নট এনজয় টু ভেরি অনেস্ট। যাই হোক, আপনার একটু খারাপ লাগলেও ভাবি নিশ্চয়ই খুশি ছিলেন, আপনারাই ছিলেন, এটা একটা পজিটিভ বিষয় ছিল। অমিত, যেটি বলতে চাচ্ছিলাম যে আর্জেন্টিনা দল নিঃসন্দেহে কিছুটা স্বস্তি, তারা সেটা আগেই জানতো। তবে কেপ ভার্দে তারা রাউন্ড অফ 32-তে লড়বে, একটা অজানা সংখ্যাও কিন্তু আছে। এই কেপ ভার্দে তারা স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরব, যারা 2022 বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়েছিল, এই তিনটা দলকে তারা রুখে দিয়েছে এবং তারা কিন্তু গোলও করেছে। সব মিলে তাদের গোলরক্ষক বজিনিয়া দুর্দান্ত ফর্মে আছেন এবং তিনিও বলেছেন যে আর্জেন্টিনার বিপক্ষে খেলাটা স্বপ্নের মতো এবং সেটা সত্যি হতে যাচ্ছে। এরপর আমি যদি বলি, একেবারে কোয়ার্টার ফাইনালের আগ পর্যন্ত আর্জেন্টিনা পথ
পথটা কিছুটা হলেও মসৃণ। যদি কেপ ভার্দে বাধা তারা পেরোতে পারে, সেই ক্ষেত্রে পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়া কিংবা মিশরের বিপক্ষে তাদের লড়তে হবে। আর যেটা আশা করা হচ্ছে যে বিগ ম্যাচ রাউন্ড অফ 60 কোয়ার্টার ফাইনালে পর্তুগাল যদি তারাও কোয়ালিফাই করতে পারে, সেই ক্ষেত্রে আর্জেন্টিনা এবং পর্তুগালের একটা দেখা হবে। সেই রোমাঞ্চের অপেক্ষায় কিন্তু ফুটবল ভক্তরা আছেন। এবং এরপরে সবচেয়ে বড় যে টুইস্টটা, সেটা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা সেমিফাইনাল হওয়ার একটা সুযোগ কিন্তু তৈরি হয়েছে, যদি ব্রাজিল তাদের পর্বগুলো পেরিয়ে আসতে পারে। এবং ব্রাজিলও যে খুব বেশি শক্তিশালী দল সেই অর্থে পেয়েছে, যেটা আমরা আশঙ্কা করছিলাম যে ফ্রান্সের সাথে আসলে কার দেখা হবে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা। তো সেই সমীকরণটা মনে হয় দু দলের কাউকে মেলাতে হচ্ছে না। ব্রাজিল তারা আর রাউন্ড অফ 32 ম্যাচটা জাপানের সাথে খেলবে, পর নরওয়ের সাথে একটা ম্যাচ হওয়ার কথা, নরওয়ে যদি আইভরি কোস্টকে হারাতে পারে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে খেলার সম্ভাবনা বেশি। এবং এই বাধাগুলো যদি তারা কোয়ালিফাই করতে পারে, তাহলে সেমিফাইনালে সেই বিগ ম্যাচ ব্রাজিল আর্জেন্টিনা হওয়ার একটা সম্ভাবনা আছে। তার আগে অমিত, এই ম্যাচটা শুধুই নিয়ম রক্ষার আর্জেন্টিনার জন্য। জর্ডানের বিপক্ষে তারা খেলবে এবং লিওনেল স্কালোনি বলেই দিয়েছেন প্রেস কনফারেন্সে যে মেসি শুরুর একাদশে থাকবেন না, তিনি হয়তো কিছু সময়ের জন্য খেলবেন। এবং তারপরও এই জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনা কখনোই খেলেনি, কিন্তু আর্জেন্টিনা একটা জায়গায় খুব সতর্ক, সৌদি আরবের বিপক্ষে তাদের সেই হারের ক্ষতটা খুব বেশি পুরনো না। সৌদি আরব জর্ডান পাশাপাশি সমশক্তির দল, সেই হিসাবটা মাথায় রেখে এবং জর্ডানের যে হারানোর কিছু নেই, তারা এই ম্যাচটা চাইবে যে কোনো কিছু একটা অঘটন হওয়ার, এবং সেই বিষয়টা নিশ্চয়ই স্কালোনির মাথায় থাকবে। অমিত, আশা করি নিশ্চয়ই আপনি ব্রাজিল আর্জেন্টিনা দলকে আসলে ফলো করছেন। জানি না ওই দুই দলের ম্যাচ হলে বাংলাদেশে কি হবে সেটা আমি জানি না। বিশ্ব মিডিয়া নিশ্চিতভাবে সেদিন বাংলাদেশের হেডলাইন থাকবে। তারেক খবর সংগ্রহ করতে থাকে, নিশ্চয়ই সামনে আরও কথা হবে। আপনার জন্য শুভকামনা কালকে দলের জন্য। যেটা বলছিলেন নয়ন ভাই, যে ব্রাজিল আর্জেন্টিনা একটা সেমিফাইনালের সম্ভাবনা আছে। আপনি মানে এমন ম্যাচের অপেক্ষায় কি বাংলাদেশের অনেক দর্শকের অপেক্ষা আছে, আপনিও এরকম স্বপ্ন দেখেন কিনা? না, আমি চাই যে ফুটবল বিশ্বকাপে এই দুইটা দল ফাইনালে যাক, যদিও আনফরচুনেটলি হচ্ছে না। এখন যেভাবে এগুচ্ছে, প্রত্যেকটা খেলা যদি নকআউট খেলায় আমরা মুভ করি, সেক্ষেত্রে একটা সম্ভাবনা আছে। এবং এটার জন্য শুধু আমি এক্সাইটেড না, পুরো পৃথিবী যারা ফুটবল লাভার আছে সবাই এক্সাইটেড। কিন্তু সবাই আরও বেশি খুশি হতো যদি ফাইনাল আমরা দেখতে পারতাম, যদি আনফরচুনেটলি এটা হচ্ছে না ফিকচার জনিত কারণে। 90 একবার হয়েছিল বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনা, 90 না, এটা 90 এবং আর্জেন্টিনা কিন্তু আরেকটা সম্ভাবনা আছে, পর্তুগাল যদি কালকে ম্যাচে চ্যাম্পিয়ন হয়, গ্রুপ চ্যাম্পিয়ন হয়, সেই ক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে কিন্তু একটা সম্ভাবনা আছে পর্তুগাল। তার মানে আমরা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মেসির খেলা একই সাথে দেখার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনার গোলরক্ষক ভজিনিয়ার কথা কি বলবেন আর কি, মানে কেপ ভার্দে মানে যখন ম্যাচটা হবে সেটা কতটা চ্যালেঞ্জিং হবে আর্জেন্টিনার জন্য? না, আমার কাছে মনে হয় আর্জেন্টিনার যে কোচ স্কালোনি অনেক বেশি এক্সপেরিয়েন্স। এবং আপনি যেটা বলছিলেন যে তারা কিন্তু একটা হোঁচট খেয়েছিল গতবার বিশ্বকাপে, সৌদি আরবের সাথে হেরে গিয়েছিল। সো সেখান থেকে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং কোচ জানেন যে কিভাবে কখন টিমটাকে মোটিভেট করতে হবে এবং কার সাথে কি ফরমেশনে খেলতে হবে, কার সাথে কি ধরনের টেকটিক্যাল বিহেভিয়ার করতে হবে, কার সাথে কি বলবো কোন প্ল্যানে এগোতে হবে বা কি ফরমেশনে খেলতে হবে, সব কিন্তু তার জানা আছে। সো যেহেতু আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে চায়, সুতরাং কাপ ভার্দে খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা না, কারণ যে চ্যাম্পিয়ন হবে সে সবগুলো ম্যাচে জিতে কিন্তু চ্যাম্পিয়ন হবে। কিন্তু শুরুতে যে একটা বাধা পেলে গ্রুপ স্টেজে একটা বাধার সম্মুখীন হওয়া, যেটা আর্জেন্টিনার ক্ষেত্রে হয়েছিল, কিন্তু সেই রকম কোনো সমস্যা এই পর্যন্ত মুখোমুখি হতে হয়নি, সেটা নেগেটিভ হবে কিনা? না, আমার কাছে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়, যেহেতু আমরা আগের ম্যাচটাও দেখেছি যে একটা স্ট্রং প্রতিপক্ষ অস্ট্রিয়ার সাথে খেলেছে, এবং আমরা অস্ট্রিয়া এবং আর্জেন্টিনা নিয়ে অনেক কথা বলছিলাম যে অস্ট্রিয়া গ্যাগিং প্রেসিং করে, তাদের কাউন্টার অ্যাটাক অনেক ভালো, কিন্তু খেলার মাঠে কিন্তু ডিফারেন্ট চিত্র আমরা দেখলাম। হ্যাঁ, সো সেই ম্যাচটা খুব ভালোভাবে তারা কন্ট্রোল করেছে, স্পেশালি তাদের মিডফিল্ড। এবং আপনি জানেন যে কি বলবো, মেসি কিন্তু অনবদ্য ছিল। সো তারা বলবো যে অনেক বেশি এক্সপিরিয়েন্স, এবং তাদের সবচেয়ে বড় শক্তি, আমি সবসময় বলে আসতেছি যে তাদের একই টিম অনেক বছর ধরে খেলছে এবং একই কোচের আন্ডারে খেলছে। সো আমার কাছে মনে হয় যে কাপ ভার্দে হয়তোবা কম্পিটিটিভ ম্যাচ হবে, কিন্তু খুব বেশি হয়তোবা কঠিন প্রতিপক্ষ হবে না আর্জেন্টিনার জন্য। ব্রাজিলের খেলা জাপানের সঙ্গে, হ্যাঁ, টাফ ম্যাচ হবে, বাট আমি আশা করি ব্রাজিল ভালো করবে ইনশাআল্লাহ। বিকজ
ব্রাজিলের খেলা কিন্তু আনলাইক আর্জেন্টিনা, আপনার প্রতি খেলায় কিন্তু বেটার একটু এই জায়গা থেকে আমি সেটা বলি, প্রথম ম্যাচটা তারা ধাক্কা খেয়েছে, তারপর খেলা বেটার খেলেছে, আরো বেটার খেলেছে। সো আর বড় দলগুলি একটা ব্যাপার আছে, ওরা মানে যখন প্রয়োজন হয় তখন কিন্তু দেখবেন দে চেঞ্জ দেয়ার ফেস এজ ওয়েল, মানে ওদের খেলার মধ্যে জিনিসটা চলে আসে সামহাউ। সো আই ডেফিনেটলি জাপান একটা শক্ত প্রতিপক্ষ হবে, কোনো সন্দেহ নেই। ইট উইল নট বি এন ইজি রান, বাট আমি এই ক্ষেত্রে ব্রাজিলকে এগিয়ে রাখবো, এবং ব্রাজিল এখন যেভাবে খেলছে ওভাবে যদি কন্টিনিউ করতে পারে, আই থিঙ্ক ইনশাআল্লাহ দে উইল উইন ইনশাআল্লাহ। মানে এখন দুই দলের মধ্যে ব্রাজিল আর্জেন্টিনার মানে কে আগায় আছে আপনি বলবেন? No, in that case, definitely Argentina এগিয়ে আছে। মানে you like it or not, that বাস্তবতা, because not only performance, the number of goals, যেভাবে খেলছে এবং শক্ত প্রতিপক্ষের সাথে যাবে, স্পেশালি অস্ট্রিয়া খেলা যেটা বলছিলেন, মানে genuinely it was a no match, it was absolutely one sided, এবং very interestingly সেদিন আপনার আর্জেন্টিনা এক্সট্রিমলি ফিজিক্যাল খেলেছিল, which is not a very usual thing to see। অর্থাৎ কি স্ট্র্যাটেজিক্যালি করেছে। সো ওরা দান ভাই একটা কথা বললেন, ওরা প্রতিটি খেলা ধরে জিতে চ্যাম্পিয়ন হওয়ার প্ল্যান করছে। সো আই থিঙ্ক ওভাবে তারা স্ট্র্যাটেজি করছে। সো ওই ক্ষেত্রে আর্জেন্টিনাকে ডেফিনেটলি একটু এগিয়ে রাখবো। কিন্তু তার মানে ব্রাজিলের সমর্থক হিসেবেও আপনি মেসিকে আলাদাভাবে আমি দেখেন, এটা আমার ব্যক্তিগত একটা অভিমত, যে আমি টিমের জায়গায়, বাট প্লেয়ার মানে আপনার যেমন গত ওয়ার্ল্ড কাপ ফাইনালে যখন আর্জেন্টিনা ফ্রান্স খেলা হচ্ছিল, আমি স্টেডিয়ামে দেখেছিলাম, আলহামদুলিল্লাহ, ওয়াজ ভেরি ফরচুনেট। আমি তখন দোয়া করছিলাম যে না, মেসি ডিজার্ভস, মানে হি ইজ সাচ এ গ্রেট প্লেয়ার, হি শুড উইন ওয়ান ওয়ার্ল্ড কাপ। ওর ওয়ার্ল্ড কাপ নিয়ে এটা হতে পারে না, বাট দ্যাটস আনফেয়ার, টু বি ভেরি অনেস্ট। ফুটবলের প্রতি আনফেয়ার হবে। সো ইররেসপেক্টিভ অফ দ্য টিমস, কিছু প্লেয়ার্স আছে, যেমন ফর এক্সাম্পল ক্রিস্টিয়ানো রোনালদো। এবার যদিও অনেকে বলছে যে পর্তুগালের টিমটা খুবই ভালো, বাট পর্তুগাল যে চ্যাম্পিয়ন হবে এটা কিন্তু কখনো খুব একটা ডিসকাশন আসে না। বাট আপনি কিন্তু সকলেই চায়, মানে ইররেসপেক্টিভ অফ এনিওয়ান, সবাই চাবে যে ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোটা ধরতে পেরেছে, হি শুড বি একটা সময় হয়তো যদি সে ধরতে পারতো ওয়ার্ল্ড কাপ ট্রফি। সো কিছু প্লেয়ারদেরকে আপনার দল মত সবকিছু ঊর্ধ্বে রাখতে হয়। সো আই থিঙ্ক লিওনেল মেসি ইজ ডেফিনেটলি ওয়ান অফ দেম, কোনো সন্দেহ নেই। নয়ন ভাই, রোনালদোর কথা বলছিলেন যে একই অবস্থা কিন্তু পর্তুগালেরও ছিল। রোনালদো প্রথম ম্যাচে যে পরিমাণ সমালোচনা হয়েছে চিন্তা করা যায় না। সেই জায়গায় পরের ম্যাচটা একদম ছবির মতো মনে হয়েছে। সেট পিস যখন নিচ্ছিলেন তখন মনে হচ্ছে রোনালদোর সাথে যে কেমিস্ট্রির কথা বলা হচ্ছে, পুরো মনে হচ্ছে প্ল্যান মাফিক কাজ করছেন তারা। মানে একটা টিম এভাবে চেঞ্জ হয়ে গেলে একটা ম্যাচের পরে, নাকি আমরা ভুল সমালোচনা করেছিলাম রোনালদো? না, অবশ্যই আমার কাছে কিছুটা ভুল মনে হয়। রোনালদো এমন একটা প্লেয়ার, বা তাকে বলবো যে পৃথিবীর যে 2-4 জন প্লেয়ার আছে বর্তমানে, সো তাদের মধ্যে অন্যতম একজন। এবং তাদের কমিটমেন্টের জায়গাটা বলেন, যা দেশত্ববোধ, এটা কিন্তু অনেক বড় ব্যাপার এখানে ওয়ার্ল্ড কাপ খেলার ক্ষেত্রে। আপনি দেখবেন যে ছোট ছোট দেশ কিভাবে এত ভালো খেলছে, বা তাদের যে এক্সপেকটেশন আছে, বা তারা যতটুকু খেলতে পারে, তাদের উইল ফোর্স দিয়ে কিন্তু তার চেয়ে আরও বেটার ফুটবল খেলতে পারে। সো আমার কাছে মনে হয় ক্রিস্টিয়ানো রোনালদো টপ প্লেয়ার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং তার দেশত্ব প্রেম বা মানুষের প্রতি যে কমিটমেন্ট, এবং দেখেন পুরো পৃথিবীব্যাপী রোনালদোর প্রচুর ফ্যান রয়েছে, মিলিয়ন প্লেয়ার, এবং সেই জায়গা থেকে তার দায়বদ্ধতা রয়েছে, এবং সবাই চায় যে রোনালদো ভালো করুক, তার দেশ ভালো করুক। সো এই জিনিসটা মনে হয় কাজ করে। আর বাকি যে কাজগুলো আছে, টেকনিক্যাল যে বিহেভিয়ারগুলো আছে, বা সেট পিসের কথা আপনি যেটা বলছেন, এটা সম্পূর্ণ কোচিং স্টাফের যে প্ল্যান, সেই অনুযায়ী তারা খেলে। না, প্রথম ম্যাচে তো এটাই সমালোচনা হয়েছিল যে রোনালদোকে একা মনে হচ্ছিল, দলের সঙ্গে তার টিম প্লেয়ার মনে হচ্ছিল না। কিন্তু তার ঠিক পরে ম্যাচে উল্টা মনে হয়েছে। কেউ সেট পিসের সময় তো স্পষ্ট বোঝা যাচ্ছিল খুব প্ল্যান করে কাজ করছেন, রোনালদোকে কেউ ফলো করছে, স্পিন নিচ্ছে আরেকজন। না, মানুষ আসলে অনেক কিছু বাইরে থেকে বলতে পারে, কিন্তু ডেফিনেটলি একটা প্লেয়ার কিন্তু একা কখনো ফুটবল খেলতে পারে না, পৃথিবীর যত বড় প্লেয়ারই হোক। কারণ ফুটবল 11 জনের খেলা, ডিফেন্স একসাথে করতে হবে এবং অ্যাটাকও একসাথে করতে হবে। সেক্ষেত্রে যে রোনালদো ইন্ডিভিজুয়াল খেলে এটাও বলা যাবে না। হ্যাঁ, তার ইন্ডিভিজুয়াল স্কিল রয়েছে, তার প্রচুর জীবনে অনেক সেট পিসে গোল আছে, ফ্রিকিক থেকে গোল আছে, পেনাল্টি থেকে গোল আছে। কিন্তু ফুটবল এখন আমি যেটা মনে করি, রোনালদো সে টিম ফুটবল খেলছে, যার কারণে সেটা রেজাল্টও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই আমরা একটা কথা একটু বলতে পারি এখানে, মানে ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসি এই ধরনের প্লেয়ারকে আপনি কখনো কিন্তু একটা ম্যাচ দিয়ে জাজ করাটা কখনোই ঠিক না। সো এটাও একটা রং থিং আমি মনে করি, যে ওই একটা ম্যাচ দিয়ে ও সারা, মানে বাংলাদেশের সবাই যেভাবে তার এগেইনস্টে কথা বলছিল, ইট ওয়াজ নট রাইট, পড়ে গেছে, হ্যাঁ, বাট এটা ঠিক না, বিকজ এরা জেনুইনলি দিজ আর গ্রেট প্লেয়ার্স, দে ডিজার্ভ মিনিমাম লেভেল অফ রেসপেক্ট, সত্যি কথা বলি, ইররেসপেক্টিভ অফ ইউর টিম সাপোর্ট। সো রোনালদোকে ওই একটা ম্যাচ দিয়ে যেমন মাপাটা একদমই ঠিক না, এবং তার উত্তরটা উনি পরে ম্যাচে দিয়ে দেন। সো যেমন আমাদের দেশের মানুষ ভাবে নেইমারের সাথে মেসির প্রতি অনেক মারামারি, কিন্তু নেইমারকে জিজ্ঞেস করা হয়েছিল, কথা হয়েছিল, ওরকম বিষয়টা আসলে খেলাধুলার মধ্যে প্রফেশনাল পেশাদার যাকে বলে আর কি।
আমাদের দর্শকরা নিশ্চয়ই প্রেশার ধরা বেশি। আমরা ছোট একটা বিরতি নিয়ে এসে দর্শকদের কথায় আবার আসবো। দর্শক, রোড টু 64 এর কথা বলছিলাম, বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্নের কথা বলছিলাম। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আবারও কথা বলবো এই বিষয়ে। হ্যাঁ, অন্য দেশের ফুটবল উন্মাদনা নিয়ে বাংলাদেশের দর্শকরা আর কতদিন এই অবস্থায় থাকবে? নিজের দেশকে শেষ মানে বিশ্বকাপটা কবে তারা খেলতে দেখবে সেটা নিয়ে আমরা বলছিলাম। রোড টু 64 এর কথা, 2038 বিশ্বকাপে সংখ্যাটা বেড়ে দাঁড়াতে পারে পার্টিসিপেটিং কান্ট্রি 64-এ, সেখানে বাংলাদেশ থাকবে কিনা সেটা নিয়ে আলোচনা করছিলাম। সাথে বিশ্বকাপ নিয়ে তো কথা আছেই। ফাহাদ ভাই, যে বিষয়টা ছিল যে আপনার কাছে যে আপনি মরক্কোর সাপোর্টার, একই সঙ্গে ব্রাজিলের সাপোর্টার, এবং সবটুকু মিলে আপনি বাংলাদেশকে নিয়ে ফুটবল নিয়ে কাজ করেন, যেটা আমরা শুরুতে বলছিলাম বাংলাদেশের বিশ্বকাপের স্বপ্নটা নিয়ে, আপনি মরক্কোর জায়গাটায় কথা বলছিলেন যে ইনভেস্টমেন্ট একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। মানে আপনি দেখেন কিভাবে মরক্কোতে দেখেছেন, যেহেতু তারা কিভাবে তারা বিনিয়োগটা করে ফুটবল? না, ওদের যেটা হয়েছে, ওদের স্টেট লেভেল, ওটা তো কিংডম, তো সো মানে কিং থেকে একদম সরাসরি কিং থেকে প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে অন দ্য ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার। মানে ইউ উইল বি সারপ্রাইজ টু সি আপনার মরক্কোতে যে স্টেডিয়ামগুলি আছে, অ্যাবসলিউটলি ওয়ার্ল্ড ক্লাস স্টেডিয়াম। দ্বিতীয়ত ওদের এগেইন ওটাও স্টেট ফান্ড করে, ভেরি ইন্টারেস্টিং, কোনো স্পন্সর নাই, কিন্তু স্টেট ফান্ড করে একদম ন্যাশনাল লেভেল থেকে। মানে আপনার আমার হয় আন্ডার 12 or 13 or আন্ডার 11 বোধহয়, আন্ডার 11, আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17 লিগ হয়, ন্যাশনাল লিগ হয়, এবং সারা বছর, এবং হোম এন্ড অ্যাওয়েতে হয়। এগুলি কিন্তু কোনো স্টেডিয়ামে না, জাস্ট প্র্যাকটিক্যালি পাড়ার মাঠে হয়, বাট ফুটবলটা হয় ওখানে, এবং একদম বাচ্চা এইজ থেকে ছেলেরা খেলে যাচ্ছে। দে হ্যাভ ক্লাব, ওদের ওই ছোটো ছোটো ক্লাবের আবার সাপোর্টারও আছে। তারপর আপনি যদি লিগ যদি দেখেন, ডোমেস্টিক লিগ, মরক্কন প্লেয়ারই মোস্টলি খেলে, বিদেশি প্লেয়ার খুব একটা বেশি নেই, আসলেও আফ্রিকা থেকে আসে। ক্রেজি ফ্যান্স একদম, মানে যখন ওখানে ওদের মেইন দুটো দল আছে, ওই দলে যখন খেলা হয়, মানে ওরা লোকজন সেদিন শহরে বাসা থেকে বের হয় না, বিকজ ওরা জানে যে আজকে ফ্যানরা এখানে একটা কেওয়াস করবে। সো ওদের ফুটবল কালচারটা খুব স্ট্রং। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওদের যে ট্রেনিং ফ্যাসিলিটি যেটা করেছে, আই থিঙ্ক কিং মোহাম্মদ 6 ট্রেনিং ফ্যাসিলিটি নামে ওইটা সেন্টারটা, ওটা এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট ট্রেনিং সেন্টার বলা হয় ওটাকে। ইট ইজ সো অ্যাডভান্স অ্যান্ড সো স্টেট অফ দ্য আর্ট। ওখানে এগেইন গভর্নমেন্টের টোটাল প্যাট্রোনেজে, টাকা পয়সা দিতে হয় না, সারা মরক্কো থেকে ট্যালেন্টদেরকে নিয়ে আসে ওখানে, ট্রেন করায় ফ্রি অফ কস্ট, এবং ওদের পড়াশোনা করায় সরকার। দে আর অলসো স্টাডিং দেয়ার অ্যারাবিক অ্যান্ড ফ্রেঞ্চ, ওরা পড়াশোনা করে। সো আপনি দেখেন, ওখানে এখন আপনি বলতে পারেন তাহলে ফেডারেশন কী করে? ফেডারেশন খালি ফ্যাসিলিটেট করে, ফেডারেশন এনশিওর করে লিগগুলো যেন হয়, লিগের সময় স্কাউটিংয়ের জন্য ফেডারেশন লোক পাঠায়, স্কাউট করে নিয়ে গিয়ে ওই সেন্টারে দিয়ে দেয়। সো ওখানে সরকারের তরফ থেকে সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট হয়। আরেকটা যেটা মরক্কোর একটা অ্যাডভান্টেজ, মরক্কোর ডায়াসপোরা ইউরোপে, আমেরিকাতে, ক্যানাডাতে মোস্টলি টপ লিগগুলিতে খেলে। সো ওরা, তাদের প্যাট্রিয়টিজম ইজ ভেরি স্ট্রং কান্ট্রি। আপনি দেখেন অনেক প্লেয়ার, আপনি দেখেন ডিবেট হয়, ফ্রান্সের হয়ে খেলতে পারতো, স্পেনের হয়ে খেলতে পারতো, বাট দে অপটেড ফর মরক্কো। সো এই জিনিসটা কিন্তু খুব স্ট্রং ওখানে, যে ওদের যে প্রবাসী প্লেয়ার যাদেরকে ওরা বলি আমরা, অরিজিনাল প্লেয়ার যাদেরকে বলি, একটা বড় সেট অফ অরিজিনাল প্লেয়ার কিন্তু এখন দে আর কামিং ব্যাক টু দ্য ন্যাশনাল টিম, যারা ছোটবেলা থেকে ট্রেন হয়ে আসছে আইদার স্পেন অর ফ্রান্স অর ইটালি, এইসব জায়গাগুলিতে একদম টপ লিগে। সো ইটস অ্যাকচুয়ালি কম্বিনেশন অফ কোয়াইট এ ফিউ থিংস। এবং ফুটবলটা এরকম, ফুটবল একজন এগিয়ে নিতে পারে না, এটা অ্যাবসলিউটলি একটা কালেকটিভ এফোর্ট হতে হয়, যার যার কাজ ডিফাইন করা উচিত এবং তাকে সেই কাজ করতে হয়। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন আপনি দেখেন, আরেকটা একটু বলতে পারি আপনাকে, মরক্কো ফুটবলটাকে কতটুকু ওন করছে এখন ফিফা, তাদের আফ্রিকান ক্যাপিটাল কিন্তু রাবাতে করেছে, মরক্কোতে করেছে। সো ফিফা রিজিওনাল অফিস ফর আফ্রিকা ইজ নাও ইন মরক্কো। আন্ডার 17 বোধ হয় মহিলা বিশ্বকাপ যেটা হবে, ফুটবল বিশ্বকাপ, আই থিঙ্ক নেক্সট 5 years অলরেডি মরক্কো হোস্ট হিসেবে নিয়েছে। তো ওরা ফুটবলটাকে এখন ডমিনেট করছে গ্লোবালি, গ্লোবালের অনেক কিছু করছে। মানে ফাহাদ ভাইয়ের মুখে এই মরক্কোর গল্প শুনে আফসোস হচ্ছে কি ভাই? না, আফসোস তো হচ্ছেই কিছুটা, কিন্তু আমাদের স্বপ্নই দেখতে হবে। ট্রেনিং ফেসিলিটিস তো অবশ্যই দরকার। আপনি যেটা বলছিলেন প্রথম থেকে, আপনার মানে ট্যাগও দেওয়া আছে যে আমরা কবে বিশ্বকাপ খেলবো, 64টা দেশ হয়তো বা খেলবে। তো এইটা খেলার স্বপ্নের পেছনে আমাদের কাজ করতে হবে, এবং সেটা সুপরিকল্পিত এবং স্টেপ বাই স্টেপ করতে হবে, এবং অনেকগুলো সেগমেন্ট থাকবে, অনেকগুলা স্টেট থাকবে, সবার সমন্বিত প্রচেষ্টায় ইন্ডিভিজুয়ালি এবং কালেকটিভলি কাজ করতে হবে। তখনই আমরা একটা কি বলবো ফুটবল কালচার একটা দেশ পাবো। তখনই আমরা হয়তো বা, আমি বিশ্বকাপের কথা বলতে পারবো না, আমরা দেখে যেতে পারবো কিনা যাই না, কিন্তু এশিয়া লেভেলে আমরা ডোমিনেট করতে পারবো আমরা যদি এই প্লেনে আগে। ইনশাআল্লাহ। না, আমরা সেই জায়গায় কি কখনো নয়ন ভাই মনে হয় যে অনেক বেশি ফুটবলার খেলাও একটা সংখ্যাটা বাড়াও এক ধরনের সমস্যা ক্রিয়েট করে? না, কেপ ভার্দের কথাও যদি বলো, অনেক দেশ কিন্তু নিউজিল্যান্ডের কথা বলে, অস্ট্রেলিয়ার কথা বলে, কতজন আর খেলে? না, আপনি একটা কথা আছে যে আপনি
অনেক প্লেয়ার দরকার আছে বেটার প্লেয়ার তৈরি করতে, কারণ আপনি যদি অল্প প্লেয়ার সেখানে যদি খেলান, সে ফর এক্সাম্পল অল্প টুর্নামেন্ট খেলেন, সেখান থেকে কিন্তু খুব বেশি ট্যালেন্ট প্লেয়ার পাবেন না। আপনি যখন হাজার হাজার ভালো প্লেয়ার পাবেন, সেখান থেকে কিন্তু আপনি বেস্ট প্লেয়ারগুলো মানে কী বলবো চুজ করতে সুবিধা হবে। সেই জন্য আমি সবসময় বলি আমাদের সারা বছর পুরো সারা বাংলাদেশে আমাদের লিগ দরকার, বা লিগ দরকার বলতে কি আমাদের 64টা ডিস্ট্রিক্টে লিগ দরকার। সেখানে এজ লেভেলের যে খেলাগুলো আছে আন্ডার 15, 14, সেখানে যেটা বলছিলেন যে হোম এন্ড অ্যাওয়ে, আমি অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম একটা ক্লাবে অ্যাটাচমেন্টে, সেখানে আমি দেখেছি যে 8 বছরের বাচ্চারা একটা ফেস্টিভ্যালের মতো খেলতে, এবং 8 থেকে 10 বছরের যে বাচ্চা যারা আছে তারা ছেলে মেয়ে একসাথে খেলতে। এবং এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেখানে যে রেফারিং করছে সেও 16-17 বছর বয়স স্কুলের, মানে যে রেফারি সে So, রেফারিটা তৈরি হয়ে referee কিন্তু যাচ্ছে। সেখান থেকে ইমপ্রুভমেন্টের একটা জায়গা তৈরি হচ্ছে, এবং সে বেসিক ট্রেনিং নিয়ে আসছে রেফারিং করতে। ব্যাপারটা এমন না যে সে ইন্টারনেট দেখে লজ অফ দ্য গেম দেখে রেফারিং করছে। সো এই যে একটা কালচার, এবং আমার খুবই ভালো লেগেছিল সেখানে। এবং সেখানে ফুড কোর্ট আছে, এবং প্রত্যেকটা বাচ্চার সাথে তার প্যারেন্টস রয়েছে। এবং যে মেয়েটা এইভাবে ফুটবলে খেলছে তার স্কিলও তো সেই জায়গায় চলে যাবে। না, অফকোর্স 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 মানে সেটা থাকার কথা। মানে এগুলো তো আমাদের অনেক দূর ফাহাদ ভাই, কিন্তু মানে সিরিয়াসলি আপনি আসলে বাংলাদেশি ফুটবলকে আসলে কত বছর পরে কম্পিটিটিভ অবস্থা দেখতে চান? ওয়ার্ল্ড কাপ নেই বাদই দিলাম না, কম্পিটিটিভ আমি সত্যি কথা এখনই দেখতে চাই, বিকজ আমরা কিন্তু এখন যেভাবে কাজ করছি কিংবা যেভাবে চেষ্টা করছি আমাদের লিমিটেড রিসোর্স দিয়ে, আমি বিশ্বাস করি নেক্সট এএফসিতে আমরা কোয়ালিফাই করবো ইনশাল্লাহ। আই এম ভেরি হোপফুল, আই এম কোয়াইট হোপফুল। আমাদের এখন প্লেয়ার স্পেশালি অরিজিনাল প্লেয়ারের যে সেট আমরা নিয়ে এখন কাজ করছি, যারা অ্যাট দ্য এজ অফ 17, 18, 19 এই এজটাতে, এবং আমাদের লোকাল ট্যালেন্ট যা আছে, প্লাস কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার যে পুল আছে, আমার মনে হয় ন্যাশনাল টিম আন্ডার 20 এবং আন্ডার 17 এই তিনটাতেই উই শুড বি এবল টু প্লে এট দ্য এশিয়ান লেভেল ইনশাল্লাহ। এটা আমি বিশ্বাস করি, আমাদের টেনিউর এটা আমরা দেখে যেতে চাই ইনশাল্লাহ। এবং আমি মনে করি না এটা একটা আনরিয়ালিস্টিক ড্রিম, এটা কিন্তু রিয়েলিস্টিক ড্রিম ইনশাল্লাহ। দেখা যাক, আমরা তাই দেখতে চাই। ফাহাদ ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আসবেন। নয়ন ভাই আসলে নিশ্চয়ই দেখা হবে বিশ্বকাপে আপনাদের সঙ্গে আরও। ব্রাজিল দলের জন্য সমর্থন, আমি জানি না নয়ন ভাই কাকে সমর্থন করেন, তারপরেও আপনার দলের জন্য শুভকামনা। Thank you, নিশ্চয়ই thank you. আর্জেন্টিনা মনে হচ্ছিল, তাই তো? না, আমি আসলে কোচ তো সবার খেলাই পছন্দ হয়, যারা ভালো খেলে সবার খেলাই আমি ভালো লাগে আমার। ঠিক আছে, তাহলে সবাই যেই জিতবে নয়ন ভাই চ্যাম্পিয়ন। আগে অভিনন্দন জানানো যায় আপনাকে। তাহলে অবশ্যই ভালো থাকবেন। বিশ্বকাপে নিশ্চয়ই রোমাঞ্চটা আপনাদেরকেও ছুঁয়ে যাচ্ছে, আমাদেরকেও ছুঁয়ে যাবে। দর্শক, আমরা কথা বলছেন রোড টু 64 এই জায়গায়। সেখানে আমাদের ফাহাদ করিম এই স্বপ্নটা দেখাচ্ছিলেন, কম্পিটিটিভ ফুটবলের ওই জায়গাটা এখনই তারা যেতে চান। নিশ্চয়ই সেই পথ বেয়ে বাংলাদেশের ফুটবল একটা না একটা সময় আমরা দেখে যেতে না পারি, কেউ তো দেখবে বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। অনুষ্ঠানের নাম হবে রোড টু বাংলাদেশ, বিশ্বকাপে যখন বাংলাদেশ খেলবে। ভালো থাকবেন, দেখা হবে আগামী শনিবার আবারও।